হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, যে প্রবলেমটা অপারেটিং সিস্টেমের শিডিউলিং অ্যালগরিদম থেকে। এটা প্রসেস শিডিউলিং অ্যালগরিদম। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, যার থ্রু দিয়ে আমরা প্রায়োরিটি শিডিউলিং কিভাবে কাজ করে সেটা বোঝাবো। তো প্রসেস শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম দু ধরনের হয়, একটা প্রিএমটিভ, একটা নন প্রিএমটিভ। তো এখানে দেখো প্রবলেমটা কিভাবে আমরা সলভ করছি। তো প্রথমে কোশ্চেনটা কি চেয়েছে দেখি। Draw the net chart and calculate average waiting time for priority scheduling algorithm. Only calculate করতে বলেছে waiting time, average waiting time. And একটা ট্রিক দেওয়া আছে, সেটা কি বলছে, consider highest priority, যেটা highest priority value represent the lower priority value. যেটা highest priority সেটাতে lower priority valueটা represent করছে, মানে তুমি যদি highest number নাও সেটাকে তুমি lower ধরবে। তাহলে এটা একটা হিন্টস দিয়েছে যে তুমি কোন নাম্বার গুলোকে হাইয়েস্ট প্রায়োরিটি হিসেবে ধরবে, কোনগুলোকে হাইয়েস্ট প্রায়োরিটি ধরবে না, সেগুলো একটা হিন্টস দিয়েছে। তো এটা নর্মালি কিছু না বলা থাকলে নর্মালি লোয়ার প্রায়োরিটি নাম্বার গুলোই হাইয়েস্ট প্রায়োরিটি পায়। তো এখানে দেখো যে কোশ্চেন দিয়েছে প্রসেস অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম, প্রায়োরিটি, একটা প্রায়োরিটি নাম্বার দেওয়া থাকবে, যে প্রায়োরিটি নাম্বারটার উপর বেস করে আমি কাজগুলোকে এক্সিকিউট করাবো, কে কখন আগে করবে কি পরে করবে। হ্যাঁ, ডেফিনেটলি অ্যারাইভাল টাইম অনুযায়ী আসবে, কিন্তু প্রায়োরিটি চেক করে তাকে কাজে নেওয়া হবে। অ্যারাইভাল টাইমে আসলো, তারপর প্রায়োরিটি চেক করা হলো, তারপর কাজে নেওয়া হলো। তো প্রসেস অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম, প্রায়োরিটি। তো প্রসেস গুলো P0, P1, P2, P3, P4 পাঁচটা প্রসেস দেওয়া আছে এখানে। অ্যারাইভাল টাইম 0, 2, 3, 3, 4। অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম, এন্ড দেন লাস্ট ওয়ান ইজ প্রায়োরিটি নাম্বার। তো এখানে সবার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে, যদি আমি ভাবি যেটা কি ধরনের অ্যালগরিদম করবো, প্রিএমটিভ কি নন প্রিএমটিভ, যেহেতু বলা নেই, তো কিছু বলা নেই তুমি কোন অ্যালগরিদম চুজ করতে পারো। ডেফিনেটলি তোমরা কিছু বলার থেকে প্রিএমটিভটাই করো। তো যেহেতু অ্যারাইভাল টাইমের রেসপেক্টে এখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা সলিউশন আসছি, NAT chart ফর প্রায়োরিটি শিডিউলিং। এটার জন্য আমরা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম কিভাবে কাজ করছে সেটা দেখাই। NAT chart ফর প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। তো ফার্স্ট অফ অল যে NAT chartটা করব, দুটো অ্যাঙ্গেল থেকে ভাববো, একটা রেডি কিউর অ্যাঙ্গেল, এবং তারপরে আমরা এক্সিকিউশনের কনসেপ্টে যাবো, মানে NAT chartটা এক্সিকিউশন করছে কিভাবে টাইম এসেছে সেটা বোঝাবো। তো আমরা রেডি কিউটা এই পাশে আছি, রেডি কিউ, যেখানে প্রসেস গুলো একটার পর একটা অ্যারাইভাল টাইম অনুযায়ী আসতে থাকে। তাই সবার আগে কে এলো, P0 এসছে। তখন অব্দি কেউ নেই সিস্টেমে, যেহেতু P0 সবার আগে এসছে এবং সেটা অ্যারাইভাল টাইম 0 আছে। তো সিস্টেমে যখন P0 এসে গেছে, বাকি কেউ আসেনি, তো ওকে কাজে নিয়ে নেওয়া হবে। তো প্রায়োরিটি নাম্বার 2, কিন্তু এরপরে যারা আছে অনেকের হয়তো প্রায়োরিটি নাম্বার ভালো আছে, কিন্তু 0 যেহেতু আগে এসছে তাই ওকে আগে কাজে নিয়ে নিতে হবে। তাহলে NAT chartটাতে আমি এখানে কাজ শুরু করলাম P0 এর জন্য। P0 কতক্ষণ কাজ করবে, যতক্ষণ অব্দি নেক্সট অ্যারাইভাল টাইমে কেউ আসছে এবং তার সাথে কম্পেয়ার করা হবে যে তার চেয়ে কি যে এলো তার প্রায়োরিটি নাম্বার কি যে কাজ করছে তার থেকে বেটার। দেখ কি হচ্ছে, P0 কাজ করতে 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 2 অ্যারাইভাল টাইমে এসে থেমেছে। কেন কি, ওকে থামানো হয়েছে যে একজন এসে গেছে। কে এসছে, P1 এসছে। P0 ছিল আর P1 এলো। P0 প্রায়োরিটি নাম্বার ছিল 2, P1 এর প্রায়োরিটি নাম্বার 4। আমি আগেই বললাম যে লোয়েস্ট প্রায়োরিটি যারা আছে তারা হাইস্ট গেনার হবে। তাহলে এখানে P0 2 আছে, P1 আছে 4 আছে। এই দুজনের মধ্যে থেকে লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে P0। তাহলে P0 চান্স পাবে, P0 বলবে যে আমি কাজটা করবো। তাহলে P0 কতটুকু কাজ করেছিল, 2 অব্দি কাজ করেছিল, আর বাকি রইলো 3 বাকি আছে। তাহলে ও কাজ করে যাচ্ছে এখন অব্দি, P0 কাজ করে যাচ্ছে কতক্ষণ অব্দি, নেক্সট যতক্ষণে আসছে। নেক্সট সে এসে গেছে P0, 3 এসে থামিয়ে দিয়েছে। 3 দুজন এসছে, 3 দুজন এসে গেছে। এই অ্যারাইভাল টাইম 3 এর মধ্যে এক এসছে, এই P2 এক আর P3 এসছে। তার মানে কি P0 ছিল, P0 এখনো কাজ শেষ করেনি, P1 4 প্রায়োরিটি নাম্বার, আর দুজন এসছে, P2 এসছে 3 আর P3 এসছে 3। তাহলে এখানে টোটাল দেখতে পাচ্ছি 4 জন এসে গেছে ওই 3 অ্যারাইভাল টাইমের মধ্যে। তারপর P0 কিন্তু ওর কাজটা কমপ্লিট করতে পারেনি, 3 অব্দি করেছে, বাকি রয়েছে 2। ওটা মাথায় রাখবে যে কতটা বাকি রইল। এবার এদের মধ্যে থেকে প্রায়োরিটি নাম্বার অনুযায়ী এটা প্রায়োরিটি নাম্বার 9, এগুলো প্রায়োরিটি নাম্বার হচ্ছে 1, আর এটা প্রায়োরিটি নাম্বার 5। এটা প্রায়োরিটি নাম্বার গুলো লিখবে এখানে, নট অ্যারাইভাল টাইম। তো এখানে 1 আর এখানে গেল 5। তাহলে এটার মধ্যে থেকে সবচেয়ে যে 3 ন্যানো সেকেন্ডে কাজ যখন P3 কমপ্লিট করেনি, তখন আরো দুজন আসলো হচ্ছে P2 আর P3। তাদের মধ্যে লোয়েস্ট প্রায়োরিটি কাজ, সবার মধ্যে থেকে লোয়েস্ট দেখতে পাচ্ছি P2 এসছে, যেটা 1। তাহলে ওকে ওর কাজটাকে অফ করে
P2 কাছে কাজটাই চলে যাবে। P2 কে বলবে যে P2 তুমি লোয়েস্ট পার্টি আছো, তাহলে তোমাকে হাইয়েস্ট গেনার হিসাবে তোমাকে কাজে নিচ্ছি। P2 কে নেওয়া হলো, P2 কাজ করতে শুরু করলো। P2 করলো কতক্ষণ অব্দি? 4 অব্দি। তাহলে যে লাস্ট জন এলো সে কে এলো? P0 ছিল 2, ওর প্রায়োরিটি নাম্বার, P1 এর 4। P2 কি কাজ কমপ্লিট করেনি এখন অব্দি, P2 এখনো অনেকটা বাকি আছে, এক কাজ হয়েছে, 3 বাকি আছে। P2 1 প্রায়োরিটি নাম্বার, P3 5, আর একটু পরে যে লাস্টে এলো সে হচ্ছে তার অ্যারাইভাল টাইম 4, পরে যে এলো সে হচ্ছে P4, তার প্রায়োরিটি নাম্বার 3। তাহলে দেখা যাচ্ছে লিস্টে সবাই এসে গেছে, কিন্তু প্রায়োরিটি নাম্বার কার ভালো আছে এবং যতক্ষণ অব্দি সে কাজটা কমপ্লিট করছে সে করেই যাবে। তাহলে P2 এখনো ভালো আছে কাজ প্রায়োরিটি নাম্বার, তাহলে P2 এক আছে, যেহেতু P2 ওর প্রায়োরিটি নাম্বার 1 নিয়ে এসছে, ওর চেয়ে ভালো কেউ আসেনি এখন অব্দি। ওর চেয়ে ভালো আসতে গেলে প্রায়োরিটি নাম্বার 0 হতো। তো এটা যেহেতু 1ই আছে, P2 কাজ করলো। P2 কতটা বাকি ছিল? পুরো কাজটা কমপ্লিট করে নিল। তাহলে P2 বাকি ছিল 1 হয়েছে, P2 বাকি ছিল, এখানে দেখতে পাচ্ছ P2 এটা 9 অ্যাকচুয়ালি। তাহলে P2 1 হয়েছে, তাহলে বাকি আছে 8। P2 8 কমপ্লিট করে নেবে, তাহলে 4 8 12 হয়ে গেল। তাহলে P2 এখানে খেয়াল রাখো, এখানে কিন্তু P2 1 কাজ করার জন্য বাকি যে 8 ছিল সে 8টা কমপ্লিট করে গেল। তাহলে P2 এখান থেকে আউট হয়ে গেল, P2 কিউ থেকে আউট হয়ে গেল। তাহলে এখন পড়ে রইল কি? P0 P1 P3 P4, P0 P1 P3 P4, এদের মধ্যে থেকে লোয়েস্ট কার? দেখতেই পাচ্ছ লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে P0। P0 কতটা কাজ হয়েছিল? P0 3 অব্দি হয়েছিল, তাহলে বাকি রইলো কতটা? 2 বাকি রইলো। তাহলে P0 বলবে আমি পুরো কাজটা করে নিই, 2 করে নিই, 14। তাহলে P0 আউট হয়ে গেল। P0 3 ছিল, আগেই হয়ে গেছিল, আর এখন 2 বাকি রয়েছিল, বাকিটা করে ফেললো। তাহলে এবার 3 জন কিউতে আছে, একজনের প্রায়োরিটি নাম্বার 3, একজনের 5, একজনের 4। ডেফিনেটলি যে যার কম সে পাবে, P4 পাবে। কারণ P4 পুরো কাজটা কমপ্লিট করলো। P4 এ কত বাকি ছিল? P4 এ বাকি ছিল 3 কমপ্লিট করলো, 17 হয়ে গেল, P4 আউট হয়ে গেল। এবার P1 আর P3 কিউতে পড়ে আছে। P1 আর P3 এর মধ্যে যার কম, কম বলতে এখানে দেখতে পাচ্ছি P1 এর কম প্রায়োরিটি নাম্বার 4, তাহলে P1 এখানে করলো, P1 কমপ্লিট করলো। তাহলে P1 বাকি আছে কত? P1 এর বাকি কমপ্লিট করে, P1 কাজ শুরুই করতে পারেনি, তাহলে P1 এর পুরোটাই বাকি আছে, 24 হয়ে গেল। তাহলে P1 আউট হয়ে গেল। পড়ে রইল P3 কাজটা কমপ্লিট করলো, P3 ও কাজ পায়নি, P3 পুরো কাজটা কমপ্লিট করলো। P3 প্রায়োরিটি নাম্বার 5 ছিল, এই জন্য সবচেয়ে মানে বাজে প্রায়োরিটি নাম্বার হওয়ার জন্য সবার লাস্টে চান্স পেলো এবং কমপ্লিট হলো। কাজটা কত? 4 আছে, তাহলে এটা হচ্ছে P3 28 এ কাজটা কমপ্লিট করে ফেলো। তাহলে টোটাল এক্সিকিউশন টাইমটা 28 এ স্টপ হয়ে গেল এবং সবার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এখানে যারা যারা কিউ ছিল সবাই কাজ কমপ্লিট, এটা কারেক্ট হয়েছে কিনা বুঝবে কি করে? সবকটা বাস টাইম যোগ করে দেখো, আগের মতোই 5 7 12 12 9 21 21 4 25 25 28 28 28 এক্স্যাক্টলি কমপ্লিটেড টাইমটা যতটা প্রত্যেকটা প্রসেস করা ছিল, যতজন প্রসেস এসেছিল কাজ করার জন্য সবাই কাজ কমপ্লিট করে ফেলেছে। ন্যাট চার্টটাতে লাস্টের যেটা দেখতে পাচ্ছি 28 মিলে গেছে। তাহলে এটা আমার ক্যালকুলেশনটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিকই আছে। কারণ আপাত দৃষ্টিতে মনে বললাম কেন? কারণ তোমরা যদি লজিক ভুল করো তাহলে কিন্তু মিলবে না। যদি কাউকে আগে নামিয়ে দাও কাজে, যদি P2 P0 P4 কে আগে নামিয়ে দাও তাহলে 88 হবে, কিন্তু আলটিমেটলি তুমি ভাবো যে 28 এসছে, তো স্যার বলেছেন 28 আসলে রাইট, ওই লজিকটা ভুল হলে ওটা কিন্তু পুরো অ্যালগোটাই ভুলে যাবে। তো 28টা জাস্ট কনফার্ম করে নেওয়ার জন্য বলছি, যাতে টোটাল বাস টাইমের মধ্যে কোনো একটা প্রসেস যদি আমি এখানে ন্যাট চার্টে না দিতে পারি তাহলে মিলবে না 28, এই জন্য বললাম কনফার্ম করে নেব। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ডেফিনেটলি এটা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং, কিছু বলে দেয়নি যে প্রিএমটিভ করো নন প্রিএমটিভ করো, ডেফিনেটলি অ্যারাইভাল টাইম দেওয়া থাকলে আমরা প্রিএমটিভই করবো। তো এরপর আমার ক্যালকুলেশন করবো, তাহলে চার্টটা বানাবো। এটা প্রসেস যেরকম ছিল প্রসেস, এটা হচ্ছে অ্যারাইভাল টাইম, সবকটা ন্যানো সেকেন্ড আছে, ইউনিট দিয়ে দেবে। ন্যানো সেকেন্ড কিছু বলা না, কোশ্চেন যদি কিছু বলা না থাকে ন্যানো সেকেন্ড নেবে, আর যদি বলা থাকে সেই ইউনিটটা নেবে। তাহলে আমরা প্রসেসটা P0 P1 P2 P3 P4 5টা প্রসেস আছে, 0 2 3 3 4, বাস টাইম দেখতে পাচ্ছ 5 7 9 4 3। তাহলে আমরা এই কমপ্লিট পুরো টেবিলটা যেটা এক্সিস্টিং দেওয়া ছিল সেটা লিখলাম। প্রায়োরিটি কলামটা লেখার প্রয়োজন নেই, কারণ প্রায়োরিটি কলামটা ক্যালকুলেশনের মধ্যে আসছে না। তো এখানে কমপ্লিশন টাইম আমরা ক্যালকুলেট করবো। কমপ্লিশন টাইম যে কখন এক্সিকিউশন করে বেরোচ্ছে সেই টাইমটা দেখো। P0 বেরিয়েছে 14 এ, 14 টাইম লেখো। P1 কখন 24 এ বেরিয়েছে, P2 বেরিয়েছে কততে? P2 বেরিয়েছে 12 এ। P3 কটায় বেরিয়েছে? P3 28 এ বেরিয়েছে। P4 কোথায় বেরিয়েছে? P4 হচ্ছে 17 এ বেরিয়েছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা টাস্কের যে কমপ্লিশন টাইম সেটা লিখে ফেললাম। তাহলে দেখো P0
কমপ্লিশন টাইম 14 এখানে দেখলাম P0 কিন্তু এখানেও করেছে, ওখানে লাস্ট কমপ্লিশন টাইম, যেটার পর আর P0 আসছে না। P1 হলো থাকে 24, এখানে P1 আগে করেনি, P1 লাস্ট এখানেই করেছে, P2 12, P2 একবারই কন্টিনিউয়াস কাজ করে গেছে, P3 28 এখানে কাজ পেয়েছে, P4 17 আগেই কাজ করে বেরিয়ে আছে। তো এখান থেকে এবার আমি ফর্মুলা ইউজ করি টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করব। টার্ন অ্যারাউন্ড টাইম আমি আগেই তোমাদেরকে আগে ম্যাথমেটিক্যাল প্রবলেম বলেছি, বাট এই প্রবলেম আগেই বলছি, তোমরা যদি নতুন করে ভিডিওটা দেখছো তখন। TAT মিন হচ্ছে CT মাইনাস 80, CT থেকে 80 বাদ দিলে যেটা হয়, CT থেকে 80 বাদ দেবো, তাহলে সেটা টার্ন অ্যারাউন্ড টাইম। 80 বাদ দিচ্ছি প্রত্যেকটা থেকে, 80 বাদ দিচ্ছি, 28 minus 3 25, 17 minus 4, 17 minus 4 mean 13, তাহলে প্রত্যেকটা টার্ন অ্যারাউন্ড টাইম আমি পেয়ে গেলাম। টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাওয়ার পর এবার ক্যালকুলেশন করবো ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইম ফর্মুলা আছে, ওয়েটিং টাইম মিন হচ্ছে, ওয়েটিং টাইম WT মিন হচ্ছে যেটা TAT পেলাম মাইনাস বাস টাইম, কতক্ষণ ছিল সিস্টেমে আর কতক্ষণ কাজ করেছে, বাকি টাইমটা ওয়েট করে। তাহলে TAT মাইনাস BT, TAT মানে 14 minus 5 9, 22 minus 7 15, 9 minus 9 0, 25 minus 1 20 minus 5 25 minus 4 21, 13 minus 3 হচ্ছে 10। তো প্রত্যেকটার ওয়েটিং টাইম আমি পেয়ে গেছি। এবার আমাকে এভারেজ বানাতে হবে। তাহলে এভারেজ ওয়েটিং টাইমটা ফর্মুলা কি, এভারেজ ওয়েটিং টাইমের কোনো ফর্মুলা নেই, যেটা সাম অফ আমি ক্যালকুলেট করবো ওয়েটিং টাইম ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস। মিন সাম মিন কি 9 পেলাম, 15 পেলাম, 10 0 21 প্লাস 10 ডিভাইড বাই 5। তো এটা ক্যালকুলেট করলে কি পাচ্ছি দেখো, 24 24 আর 34 34 আর 21 34 আর 21 এ 55, 34 and 21 এ 55, 55 divided by 5, it is 11 nanosecond। তো অ্যাভারেজলি 11 ন্যানোসেকেন্ড সবাইকে ওয়েট করতে হচ্ছে। দেখো এই প্রসেসটাকে আমরা কিভাবে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের থ্রু দিয়ে অ্যাপ্লাই করলাম সেটা স্টেপ বাই স্টেপ দেখালাম। তো এইখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে তোমাকে অ্যারাইভেল টাইমটা তো আছেই, তার সাথেই তোমাকে প্রসেসগুলো প্রায়োরিটি নাম্বার যেটা দেওয়া আছে তার মধ্যে থেকে যে ইনকামিং যে আসছে আর যে আমি কাজ করছিলাম তাটা কম্পেয়ার করা হবে। যেরকম শর্টেজ অফ ফার্স্ট টাইম নিয়ে কম্পেয়ার করা, এখানে প্রায়োরিটিটাই ইম্পর্টেন্ট। তো প্রায়োরিটি শিডিউলিং সম্বন্ধে তোমরা বুঝলে যে প্রায়োরিটি শিডিউলিং এর প্রায়োরিটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যারাইভেল টাইম অনুযায়ী আসলো, প্রায়োরিটি নিয়ে চেক করলো যে যে প্রায়োরিটি কাজ করছে আর যে পরে আসছে তাদের মধ্যে কম্পেয়ার করে যার প্রায়োরিটি ভালো সে কাজ পাবে। প্রায়োরিটি শিডিউলিং এর একটা প্রবলেম হচ্ছে স্টারভেশন। স্টারভেশন মিন হচ্ছে যে যার প্রায়োরিটি ভালো সে কাজ পেয়ে যাচ্ছে, অথচ যার প্রায়োরিটি একটু খারাপের দিকে এবং সে তাড়াতাড়ি কাজ করতে পারছে না, কারণ তার অন্য বড় প্রসেসগুলো যারা কাজ করে যাচ্ছে প্রায়োরিটি হায়ার থাকার জন্য, সে তাহলে ছোট প্রসেসগুলো যার প্রায়োরিটি লো, যে কাজ পাচ্ছে না, ছোটরা আটকেই থাকছে, তাহলে স্টারভেশন হয়ে যাচ্ছে, তারা কাজ ব্লক হয়ে যাচ্ছে বারবার কাজটা তাদের। তো এটাকে সলভ করার উপায় কি, এজিং মানে কি যে প্রসেসটা প্রায়োরিটি নাম্বার বাজে ছিল তাকে আস্তে আস্তে প্রায়োরিটি নাম্বার ইনক্রিজ করে করে তাকে তাড়াতাড়ি কাজ করে বের করে দাও, তাহলে কি কাজটা তাড়াতাড়ি করতে পারবে। তো এই একটা কনসেপ্ট প্রায়োরিটি শিডিউলিং আছে, যেটা স্টারভেশনের প্রবলেমটা দূর করার জন্য এজিং মানে প্রায়োরিটি নাম্বার বাড়িয়ে, যেটা বাজে প্রায়োরিটি নাম্বার তাকে আস্তে 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 তার প্রায়োরিটি নাম্বার ইনক্রিজ করে, মানে কি লোয়েস্ট করিয়ে ডিক্রিমেন্ট করে তাকে তাহলে লোয়েস্ট হয়ে যাবে। দেখো যার 4 ছিল তাকে যদি আমি 1 এ দিয়ে দিই তাহলে সে আগে কাজ করে বেরিয়ে যাবে, তার কম সময় লাগবে আগে কাজ করে বেরিয়ে গেলে, তাহলে এই সিস্টেমটাও এফিসিয়েন্ট হবে। তো এইটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। তোমরা যদি কেউ অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও, কোথায় কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারবো। তোমরা প্রত্যেকটা স্টেপ ভালো করে বোঝো, খাতায় লিখে নিও, তাহলে আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।